नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। পূজনীয় স্বামী অবযোজানন্দজির লেখা গ্রন্থ স্বামীজির পদপ্রান্তে থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 323। স্বামী কল্যাণানন্দ। সেবাশ্রমের প্রথম প্রকাশিত প্রতিবেদন IBID অক্টোবর 1901 হইতে তখনকার মাত্র একটি মাসের রোগী ও আয় ব্যয়ের একটি চিত্র এখানে উপস্থাপিত করিলে অপ্রাসঙ্গিক হইবে না। 1901 সেপ্টেম্বর মাসের হিসাব হইতে জানা যায়, ওই মাসে সেবাশ্রমের অন্তর্বিভাগে ইন্ডোরে 6 জন সাধু চিকিৎসিত হইয়াছিলেন। বহির্বিভাগে আউটডোরে 48 জন রোগীর মধ্যে 30 জন ছিলেন সাধু এবং বাকি সকলে দরিদ্র গৃহী। বহির্বিভাগের 36 জনই সম্পূর্ণ নিরাময় হইয়াছেন এবং 10 জন তখনও চিকিৎসাধীনে ছিলেন ও 2 জনের চিকিৎসা অসম্পূর্ণ ছিল। সেপ্টেম্বর মাসের আয় ব্যয়ের হিসাব ছিল এইরূপ। ব্যয় তালিকা: পথ্য 12 টাকা 15 আনা 1.5 পাই, ঔষধ 4 টাকা 14 আনা 4.5 পাই, ঘর ভাড়া 3 টাকা, আশ্রম ব্যয় 1 টাকা 1 আনা, আলো ইত্যাদি 3 টাকা 6 আনা 6 পাই, বেতন মজুরি 1 টাকা, ডাক খরচ 6 আনা, বিবিধ 1 টাকা 1 আনা 7.5 পাই, মোট 27 টাকা 13 আনা 1.5 পাই। ইহা ব্যতীত ভিক্ষা ও দানলব্ধ 2.5 মণ গম, 20 সের ডাল এবং 3 সের লবণ ওই মাসে খরচ হইয়াছিল। প্রবুদ্ধ ভারত পত্রের তখন ভারপ্রাপ্ত সম্পাদক ও সহযোগী সম্পাদক ছিলেন যথাক্রমে স্বামী স্বরূপানন্দ ও স্বামী বিমলানন্দ। এই 2 গুরুভ্রাতার অনুপ্রেরণা ও উদ্যম কল্যাণানন্দকে আরও বেশি উৎসাহিত করিয়া তুলিয়াছিল। বিমলানন্দ স্বামী তো কয়েকবারই তাহার স্বভাবসিদ্ধ সতেজ লেখনী দ্বারা কল্যাণানন্দের কর্মপ্রণালীর তথা স্বামীজীর সেবাদর্শের যথেষ্ট প্রচার করিয়াছিলেন। তখন প্রতি মাসেই প্রবুদ্ধ ভারত পত্রে কনখল সেবাশ্রমের মাসিক কার্যবিবরণী প্রকাশিত হইত। ক্রমেই ভারতের শিক্ষিত জনসমাজের দৃষ্টি হিমালয়ের পাদদেশে অবস্থিত ক্ষুদ্র এই সেবাকুটির তথা সেবাব্রতী সম্বলহীন ওই সাধুটির প্রতি আকৃষ্ট হইতে থাকে। ঋষিকেশের সাধুদের জন্য কল্যাণানন্দের কল্যাণ হস্ত ধীরে ধীরে প্রসারিত না হইয়া পারে নাই। তিনি ঋষিকেশের ঝাড়িতে এবং অন্যান্য স্থানের কুঠিয়াগুলিতে গিয়াও সাধুদের জন্য ঔষধ পথ্যাদির ব্যবস্থাদি করিতে আরম্ভ করিয়াছিলেন। ক্রমে ঋষিকেশেও পূর্ণোদ্যমে সেবাশ্রমের শাখা কার্য পরিচালিত হইতে থাকিল। কর্মপরিধি বৃদ্ধি পাইয়া চলিল। কর্মী কিন্তু সেই একজনই। স্বামীজির মহিমায় এক কল্যাণানন্দ যেন দ্বিগুণ বহুগণিত হইয়া শতহস্তে কার্য করিয়াছিলেন। স্বামীজির মহিমায়
এক কল্যাণানন্দ যেন দ্বিগুণিত বহুগুণিত হইয়া শত হস্তে কার্য করিয়াছিলেন। প্রবুদ্ধ ভারত এ ঋষিকেশ শাখার জন্য আবেদন প্রকাশিত হইল। 1902 জানুয়ারি সংখ্যায় ইন এইড অফ দ্য সাধুস শিরোনামায় ওই আবেদনটিও লিখিয়াছিলেন স্বামী বিমলানন্দ। সেবাশ্রমের ঋষিকেশ কেন্দ্রের কার্যবিবরণীও প্রবুদ্ধ ভারত এ নিয়মিত প্রকাশিত হইত। 1902 এপ্রিল সংখ্যাতেই প্রথম উহা মুদ্রিত দেখা যায়। ওই বিবরণী হইতে জানা যায়, মার্চ মাসে ঋষিকেশের 70 জন সাধু বহির্বিভাগে এবং 7 জন অন্তর্বিভাগে চিকিৎসিত হইয়াছেন। মার্চের হিসাবও পাওয়া যায় ওই বিবরণীতে। পথ্য 2 টাকা 15 আনা, আলো 3 আনা, রেল ভাড়া 3 আনা 3 পাই, ঔষধ 1 টাকা 7 আনা, বিবিধ 5 আনা 6 পাই, মোট 5 টাকা 1 আনা 9 পাই। 5 সের 12 ছটাক চাউল, 9 সের 2 ছটাক ডাল, 18 সের 12 ছটাক গম, 1 সের 8 ছটাক লবণ এবং 2 টাকা 9 আনার দুধ দানস্বরূপ পাওয়া গিয়াছিল এবং উহাও সম্পূর্ণ খরচ হইয়াছিল। ফুল ফল পত্র শোভিত বহু শাখা সমন্বিত বিরাট বৃক্ষটিকেই মানুষ চেনে ও সম্মান করে, কিন্তু ওই বিরাট সম্ভাবনা যে অনুপ্রমাণ বীজটির মধ্যে প্রচ্ছন্ন ছিল, তাহা চিরকালই লোকলোচনের অন্তরালে থাকিয়া যায়। ইহাই জগতের নিয়ম। কনখল সেবাশ্রমের কথা বলিতে গিয়া অতীত দিনের উল্লিখিত বিবরণীগুলির বিশদ অবতারণা করাও এই নিয়মের ব্যতিক্রম সন্দেহ নাই। তথাপি কর্তব্যবোধেই আমরা পুরাতনের দিকে দৃষ্টিকে একটু না ফিরাইয়া পারি না, অতীতের প্রতি বর্তমানে কৃতজ্ঞতা স্থাপনের জন্য। যাহা হউক, কনখল ও ঋষিকেশের 2টি সেবাকেন্দ্র একা কল্যাণানন্দের পক্ষে অধিক দিন চালানো এক প্রকার অসম্ভব ব্যাপার হইয়া উঠিতেছিল। তবে গ্রীষ্মকালে ঋষিকেশের সাধুর সংখ্যা খুবই কম হইয়া যায়। সকলেই পাহাড়ের উপরে তীর্থাদিতে চলিয়া যান। সুতরাং ওই অবকাশে ঋষিকেশের কার্য আপাতত বন্ধ থাকিলে কোনো অসুবিধা হয় না। তদ অনুযায়ী কল্যাণানন্দ 1902 মে মাস হইতে ঋষিকেশ কেন্দ্রের কার্য কিছুদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত করিয়া কনখলের দিকেই অধিক মনোযোগ প্রদান করিতে মনস্থ করেন। সেবাশ্রমের কার্য উত্তরোত্তর যেভাবে বৃদ্ধি পাইতেছিল, তাহাতে উহাকে একটি স্থায়ী রূপ দিবার জন্য অর্থ ও কর্মী উভয়েরই দরকার হইয়া পড়িল। স্বামীজীর আদেশেই তিনি এই কর্মে অগ্রসর হইতে সাহসী হইয়াছিলেন। অন্তরে তিনি দৃঢ় বিশ্বাস পোষণ করিতেন যে তাঁহারই আশীর্বাদে কিছুই অসম্পূর্ণ থাকিবে না। স্বামীজীও বেলুড় মঠ হইতে অনুগত শিষ্যের অক্লান্ত সেবা সাধনার কথা শুনিয়া কতই না খুশি হইতেছিলেন। মঠের অন্য সাধুদের নিকট কল্যাণের প্রশংসায় তিনি পঞ্চমুখ হইয়া উঠিতেন। কল্যাণানন্দ অনেক দিন শ্রী গুরুর দর্শন না হওয়ায় মনে মনে বড়ই ব্যাকুল হইয়া উঠিতেছিলেন। তাহাকে দর্শন এবং সেবাশ্রমের ভাবী কর্মপদ্ধতি সম্পর্কে তাহার উপদেশ গ্রহণের জন্য কল্যাণানন্দ কিছুদিনের অবসর লইয়া মঠে চলিয়া আসিলেন। স্বামীজীও তাহার প্রিয় কল্যাণকে কাছে পাইয়া আহ্লাদিত হইয়াছিলেন।
পুনরায় স্বামীজীর প্রত্যক্ষ সান্নিধ্যে বাস করিয়া কল্যাণানন্দ তাঁহার সাধনপথের অনেক অনেক পাথেও সঞ্চার করিতে লাগিলেন। সাক্ষাৎভাবে গুরুসেবার সুযোগও এবার তাঁহার ভাগ্যে জুটিয়াছিল। স্বামীজীর শরীর তখন খুবই ভাঙিয়া গিয়াছে, অসুস্থ দেহেও, কিন্তু শিষ্যদের কল্যাণ চিন্তায় কখনও তিনি বিরত হন নাই। কল্যাণানন্দের গুরুসেবা ও ভক্তিভাব অনন্য সাধারণ ছিল। অসুস্থ দেহ স্বামীজীর জন্য একবার বরফ আনিবার প্রয়োজন হওয়ায় কল্যাণানন্দের উপরই কলিকাতা যাইবার আদেশ হয়। তখন সামান্য একটা জিনিসের জন্য বেলুড় হইতে কলিকাতায় ছুটিতে হইত। যাতায়াত ছিল নৌকায় ও পদব্রজে। কল্যাণানন্দ প্রায় আধ মণ বরফ কলিকাতা হইতে পদব্রজে নিজের হাতে করিয়া মঠে আনিয়াছিলেন। স্বামীজী শিষ্যের এই অসাধারণ কর্মশক্তিতে ও শ্রদ্ধায় প্রীত হইয়া সেই দিন উক্তি করিয়াছিলেন, ভবিষ্যতে এমন দিন আসবে যখন কল্যাণানন্দ পরমহংসত্ব লাভ করে ধন্য হবে। ভবিষ্যতে সেই দিন সত্যই আসিয়াছিল, যখন কল্যাণানন্দকে দেখিলে স্বামীজীর উক্ত আশীর্বাদের মর্ম বেশ অনুভব করা যাইত। সেবা ও সাধনার দুইটি সমান্তরাল ধারা তাঁহার জীবনকে সুসমৃদ্ধ করিয়াছিল। এই অপূর্ব সমন্বয়ই ছিল তাঁহার জীবনের সমগ্র জীবনের বৈশিষ্ট্য। একদা স্বামীজী কল্যাণানন্দকে ডাকিয়া বলিয়াছিলেন, দেখ কল্যাণ, আমার কেমন ইচ্ছা হয় জানিস? একদিকে ঠাকুরের মন্দির থাকবে, সাধু ব্রহ্মচারীরা তাতে ধ্যান ধারণাদি করবে, তারপর যা ধ্যান করলে প্র্যাকটিক্যাল ফিল্ডে তা কাজে লাগাবে। কেদার বাবা স্বামী অচলানন্দ সেখানে উপস্থিত ছিলেন। তিনি পরে এই দিনের স্মৃতি প্রসঙ্গে বলিতেন যে, কল্যাণ স্বামীকে ডাকিয়া স্বামীজী ইহাই বুঝাইতে চাহিয়াছিলেন, আসল ভাব হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত, শুধু থিওরিটিক্যাল নয়, বেদান্তকে কাজে পরিণত করতে হবে। স্বামীজী কল্যাণানন্দের সেবা প্রবণতা লক্ষ্য করিয়া সেবাকে বেদান্তেরই বাস্তব প্রয়োগরূপে তাহার মনে আঁকিয়া দিয়া শিষ্যের সেবাবোধকে আরও উদ্দীপিত করিয়া দিয়াছিলেন। কল্যাণানন্দের উত্তরজীবনে স্বামীজীর এই ইচ্ছা যথার্থই মূর্তি পরিগ্রহ করিয়াছিল। ধ্যান, ভজন ও নারায়ণ বোধে নরসেবাই ছিল তাহার জীবনের মূল সুর। তাহার সকল কর্মপ্রচেষ্টা, বাক্যালাপ, আচার আচরণ ও জীবনচর্চাতে ইহাই ধ্বনিত প্রতিধ্বনিত হইত। যাহা হউক, শ্রী গুরুর আশীর্বাদ মাথায় লইয়া পুনরায় তিনি কর্মক্ষেত্রে চলিয়া গেলেন। কিছুদিন মঠে বেশ কাটিল, এখন আবার কনখল। স্বামীজীর সহিত স্থূলভাবে ইহাই ছিল তাহার শেষ সাক্ষাৎ। কল্যাণানন্দের কনখলে চলিয়া যাইবার মাত্র কয়েকদিন পরেই স্বামীজীর মহাপ্রয়াণ হয়। কল্যাণানন্দ বাকি জীবন নিরবচ্ছিন্ন সেবা ও তপস্যায় কনখলেই কাটাইয়াছিলেন। বাংলাদেশে আর তিনি নামেন নাই। কুম্ভমেলায় সেবাকার্য পরিচালনার জন্য কনখল হইতে 2 বার তিনি এলাহাবাদে গিয়াছিলেন মাত্র। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।